আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। বন্ধুরা প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমরা অনেকদিন ধরে খুব কনফিউজড ছিলাম এবং বিশেষ করে ডক্টর ইউনূসের চেলারা যেভাবে বলছিল স্যারের 5 বছর, 10 বছর, এমনকি 50 বছর ক্ষমতায় থাকা উচিত, কিন্তু তারপরে তিনি যখন নির্বাচনের তারিখ ঘোষণা করলেন তখন কনফিউশন হলো যে নির্বাচন কি আদৌ হবে কিনা। তো নির্বাচনটি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তো এখন যেটি আলোচনা আছে যে নির্বাচনের পরে কি হবে, ডক্টর ইউনূস কি ক্ষমতা ছেড়ে চলে যাবেন নতুন যারা নির্বাচিত হবেন তাদের ক্ষমতা দিয়ে, নাকি কি করবেন? এই ব্যাপারে কিছু তথ্য আমাদের কাছে এসেছে, আজকে সেটা নিয়ে আলাপ করব। তবে তার আগে এই গতকাল বেসিক্যালি এবং আজকে সারাদিন কয়েকটা ভিডিও ক্লিপ দেখলাম এবং কয়েকটা ফটো কার্ড দেখলাম, পত্রিকায় নিউজও ছেপেছে যে গতকাল বুধবার ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026, এটি 4 দিন ব্যাপী একটা এক্সপো। এটি হচ্ছে চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে। তো গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেই এক্সপোটা উদ্বোধন করেছেন। সেই এক্সপোতে তিনি কি কি বলেছেন আপনারা হয়তো শুনেছেন। কিছু কথা আমার কাছে খুব আপত্তিকর মনে হচ্ছে, তা একটা ছোট্ট ক্লিপ একটু শোনাই। বাংলাদেশ একটা বিশ্বে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন, আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকা দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটাকে জালিয়াতির কারখানা বানাইছে। এই যে উনি বললেন যে জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীর সেরা কি বিশ্ব চ্যাম্পিয়ন বলা যায়। তা আমি আগেই বলেছিলাম যে যাবার আগে ডক্টর ইউনূস বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের কিনারে নিয়ে গেছেন এবং এখন কফিনে পেরেক ঠুকতেছেন। এই যে বললেন যে বাংলাদেশ জালিয়াতিতে বিশ্ব সেরা বা পৃথিবীতে চ্যাম্পিয়ন, এইটা বলার মধ্য দিয়ে বাংলাদেশের কি চরম সর্বনাশটা করলেন। কেন বাংলাদেশকে তিনি জালিয়াতিতে চ্যাম্পিয়ন বলছেন? বলছেন বাংলাদেশের পাসপোর্ট জাল হয়, বাংলাদেশের বিভিন্ন দেশের যে ভিসা, এমনকি আমেরিকান ভিসাও জাল হয়। এইটা কি সত্যি? এই যে অ্যালিগেশনটা উনি দিলেন, বাংলাদেশে একসময় গলাকাটা পাসপোর্টের কথা আমরা শুনেছি, সেটা 80-র দশকে, 90-এর দশকে কিছুটা শুনেছি, কিন্তু এখন যে ডিজিটাল পাসপোর্ট গুলো হচ্ছে একদম সেই মানে একদম অত্যাধুনিক, ওর ভেতরে চিপস থাকে। তো এই পাসপোর্ট গুলো কি গণহারে জাল হওয়ার সুযোগ আছে বা আদৌ হয়? এরকম হয়তো কালে ভদ্রে একটা হইতে পারে, সেরকম দুই একটা জাল পাসপোর্ট কিন্তু উন্নত বিশ্বের দেশেও হয়, কিন্তু সেটা তো উদাহরণ হইতে পারে না। কিন্তু ডক্টর ইউনূস এমন ভাবে বললেন যে যারা বাংলাদেশে সবুজ পাসপোর্ট ক্যারি করে তারা অধিকাংশই জাল পাসপোর্ট ক্যারি করে। উনি পুরা জাতিকে জালিয়াতির কাঠগড়ায় দাঁড় করালেন। কিন্তু উনি কি, উনি যখন ছোট ছিলেন কিশোর বেলায়, তখন পত্রিকায় বিভিন্ন কুইজ টুইজ ধাঁধা দেওয়া হতো এবং সেগুলো যারা উত্তর দিত তাদের জন্য পুরস্কার দেওয়া হতো। উনি করতো কি, তখন পত্রিকায় চিঠি লিখতো যে আমি অমক, আমি সলেমান, আমার ঠিকানা চেঞ্জ হয়েছে, আমি পুরস্কার পাইছি, আপনি আমার এই ঠিকানায় পুরস্কারটা পাঠান বলে নিজের ঠিকানা দিত। মানে অন্যের পুরস্কারটা জালিয়াতি করে তিনি নিজে নিয়ে নিতেন। এটা তিনি ছোটবেলা থেকেই করছেন। এই গল্পটা কিন্তু আমরা বলছি না, এটা উনি নিজের বইয়ে নিজেই লিখেছেন। তো যার শৈশবের শুরু, কৈশোরের শুরুতেই জালিয়াতি, এবং তারপরে দেখেন এই যে 17 মাস হলো যে জোর করে যে অবৈধভাবে প্রধান উপদেষ্টা হয়েছে, এই প্রধান উপদেষ্টা হয়ে কি কি জালিয়াতি করেছে, নিজের যা যা উপকার করা সব করছে। নিজের বিরুদ্ধে মামলা খারিজ করে দিছে, গ্রামীণের 666 কোটি টাকা কর মওকুফ করেছে, গ্রামীণের মালিকানা ছিল সরকারের সেটা কমিয়ে 10%-এ নিয়ে আসছে, গ্রামীণের সব ট্যাক্স, গ্রামীণ কিন্তু ব্যাংকিং নিয়ম মেনে চলে, তার ট্যাক্স 2029 পর্যন্ত মাফ করে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়েছে, মেডিকেল কলেজের অনুমতি নিয়েছে, আদম রপ্তানির লাইসেন্স নিয়েছে, কি নেয় নাই আমি একটা লিস্ট করছি।
মানে জালিয়াতির চরম সে নিজে করেছে, এবং সে নিজে একটা জালিয়াত, সে মনে করে তার মতো বাংলাদেশে সবাই জালিয়াত। এবং এই 17 মাসে বাংলাদেশকে, একজন আজকে বলতেছিল যে শেখ হাসিনা বাংলাদেশটাকে সিঙ্গাপুর বানাবে এই চেষ্টা করছিল, তিনি এসে বললেন যে না, সিঙ্গাপুর না, আমরা আমেরিকা হব। তো সবাই দেশবাসী ওনার প্লেনে উঠলো, উনি আমেরিকা যাওয়ার কথা বলে উনি পাকিস্তানে সবাই নামাই দিলেন। বাংলাদেশ একটা উদীয়মান ইমার্জিং একটা ইকোনমির দেশ, সেই দেশটাকে এখন পাকিস্তানের মতো ফকির বানাচ্ছে। বিদেশি বিনিয়োগ অলরেডি 62% নাই হয়ে গেছে। আমাদের এই যে 12ই ফেব্রুয়ারি যে একতরফা নির্বাচন করার চেষ্টা করছে, তার মধ্য দিয়ে গণতন্ত্র জাদুঘরে চলে গেছে। ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের মাধ্যমে $2 বিলিয়ন রপ্তানি আজকে ঝুঁকির মুখে। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্য দিয়ে 5টি বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। বাংলাদেশের সব উন্নয়ন কার্যক্রম থমকে গেছে। কোনো উন্নয়ন কার্যক্রম নতুন করে শুরু করেনি, কিন্তু ইতিমধ্যেই $18 বিলিয়ন লোন নিয়ে ফেলেছে, এবং সেই লোনের টাকা হাওয়া হয়ে গেছে। লন্ডন প্রবাসী একজন অর্থনীতিবিদ আছে মামুনুর রশিদ, তিনি বললেন যে $200 বিলিয়ন তারা দেশ থেকে অলরেডি 17 মাসে পাচার করেছে। $200 বিলিয়ন, চিন্তা করা যায় মানে কি পরিমাণ ফ্রডকে এই মানুষ ক্ষমতায় বসিয়েছে, জোর করে মানুষের সাথে প্রতারণা করে তিনি এই কাজটা করেছে। এখন এই লোকটা ক্ষমতার থেকে তো যেতে চান না, কিন্তু তিনি ফেব্রুয়ারির ইলেকশনের পরে কি চলে যাবেন? এইটা আমরা যখন ডিগ ডাউন করছিলাম, তখন তার ব্যক্তি বিশেষ সহকারী প্রফেসর আলী রিয়াজ, সংবিধান বিশেষজ্ঞ না হয়েও সংবিধান সংস্কার কমিটিতে ছিলেন, লিড দিয়েছেন, আবার জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ছিলেন, ডক্টর ইউনূস সেটার সভাপতি ছিলেন। তো এখন আলী রিয়াজ একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা হলো যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা প্রথম 6 মাস গণপরিষদ সদস্য থাকবেন। সাধারণত কি হয়, ইলেকশন হয়, এমপি হয়, তারা শপথ নেয়, সরকার গঠন করে, একজন প্রধানমন্ত্রী হয়, মন্ত্রী পরিষদ হয়, বিরোধী দল হয়। এখানে সেটা হবে না, তখন যারা ইলেক্টেড হবে তারা গণপরিষদ সদস্য হবে। এই গণপরিষদ সদস্যদের কাজ হবে তখন এই জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন করা, সংবিধান সংশোধন করে তখন সংবিধানের নিম্ন কক্ষ যারা নির্বাচিত হলেন এবং এই আনুপাতিক ভোটের হারে উচ্চ কক্ষ গঠিত হবে, এবং তখন তারা যাই সিদ্ধান্ত নিক সংবিধান সংশোধন সহ সেটা উচ্চ কক্ষে অ্যাপ্রুভ হইতে হবে, তারপর সেটা রাষ্ট্রপতির কাছে যাবে। এবং এখন এই আনুপাতিক হারে যেটা নেপালে হয়েছে, দেখা গেল ছোট ছোট পার্টি বা জামাত টামাত যারা বিরোধী দলে থাকে, এরা উচ্চ কক্ষে এমন একটা সংখ্যা পায় যে তারা তখন পুরো সংসদটাই অস্থিতিশীল হয়ে যায়। সরকার একটা বিল পাশ করাতে যাচ্ছে, সেটা হচ্ছে না, তো একটা ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে হবে। তো এই 6 মাস ডক্টর ইউনূস কি ক্ষমতা ফেব্রুয়ারির ইলেকশনের পরে চলে যাবে? এই 6 মাস গণপরিষদ হলে ক্ষমতা কাদের হাতে থাকবে? এই 6 মাস ডক্টর ইউনূস তার উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষমতায় থাকবে, তার মানে আগস্ট পর্যন্ত সে ক্ষমতা চালায় যাবে। তারপরে আবার নতুন কোনো ষড়যন্ত্র আসে কিনা সেটা আমরা বলতে পারছি না, কিন্তু অগস্ট পর্যন্ত যে সে ক্ষমতায় থাকতে চাচ্ছে, অগস্টের আগে যে সে ক্ষমতা ছাড়বে না, এটা মোটামুটি তার দিক থেকে নিশ্চিত হয়ে গেছে। তা এবং তার কিছু যে কোর উপদেষ্টা পরিষদ আছে, তারা মোটামুটি এই ষড়যন্ত্রটা করেছে, এবং এটাই আলী রিয়াজ মার্কেটে ছেড়েছে। এই কথা শোনার পরে আমার একটি সূত্র বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলেন, যে খুব গুরুত্বপূর্ণ এক নেতা, তিনি বলেছেন যে নির্বাচনটা শুধু হোক, যদি বিএনপি মেজরিটি নিয়ে ক্ষমতায় যায় তাহলে সর্বোচ্চ ডক্টর ইউনূসকে সময় দেওয়া হবে 10 দিন। এই 10 দিনের মধ্যে তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে সসম্মানে। যদি সেটা না করে টালটু বাল্টু করে তাহলে তাকে পিছনে লাথি দিয়ে খেদানো হবে। তাহলে দেখা যাক নির্বাচনে কারা জয়লাভ করে, এবং যে কারণে ডক্টর ইউনূস বা আরো যারা আছে ষড়যন্ত্র করছে, তারা কিন্তু বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে এই চেষ্টাটা করছে, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। তাহলে
ডক্টর ইউনূসের এই ষড়যন্ত্রের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। এই ঠাউট বাটপার পুরো জাতিকে বিশ্বের কাছে ছোট করতেছে। আরো অনেক আপত্তিকর কথা বলেছে সরকারি যারা সরকারি চাকরি করেন তাদের 5 বছরের বেশি চাকরি করা উচিত না, তাতে নাকি সৃজনশীলতা কমে যায়, 10 বছর পর পর নতুন করে শুরু করতে হয়। তো ডক্টর ইউনূস, আপনি গ্রামীণ ব্যাংকের এমডি কত বছর ছিলেন এবং আপনার অবসরের বয়স ছিল 65। আপনি তো 70 বছরে এইটা ছাড়তে চাননি এবং এই পদ না ছাড়ার জন্য আপনি হাইকোর্ট পর্যন্ত ফাইট করেছেন। আপনি গ্রামীণ ব্যাংকের একটা এমডি পদ ছাড়তে পারেন নাই, আর আপনি নসিহত দিচ্ছেন যে সরকারের চাকরি কারো 5 বছরের বেশি করা উচিত না। এটা কি আমেরিকা? আপনারই একটা ইনোভেটিভনেস আছে, সৃজনশীলতা আছে, আর কারো কিছু নাই। যাই হোক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো পরস্পর বিরোধী নানা রকম বক্তব্য, বিতর্ক, কথাবার্তা একেবারে তুঙ্গে। এক পক্ষ নির্বাচনে যাওয়ার ব্যাপারে একেবারে শতভাগ আশাবাদী, যারা প্রতিপক্ষ তারাও শতভাগ আশাবাদী। এক পক্ষ মনে করছে যে জনপ্রিয়তা দিয়ে তারা জয়লাভ করবে এবং তাদেরই জয়লাভ করা উচিত। এর কারণ হলো বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গত 17টি বছরে তারা যে আত্মত্যাগ করেছেন এবং তাদের যথেষ্ট কর্মী এবং সমর্থকরা যারা এই সমাজে টিকে ছিল সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে। কাজে এই যে একটি সরকারের পতন, সেই পতনের পর তাদেরই ক্ষমতা আসা উচিত এবং এই কথাগুলো বিএনপি বলছে। তাদের অভিযোগ যে জামাত মূলত বিএনপির সঙ্গে ছিল, কিন্তু তলে তলে তারা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে। তাদের কিছু লোক মাঝে মধ্যে জেলে গেছে, নেতাকর্মীরা মাঝে মধ্যে জেলে গেছে, কিন্তু আবার তারা সরকারের সাথে নেগোসিয়েশন করে বের হয়ে এসেছে। কাজেই তাদের আর সেই বিশ্বাস নেই, এই কথাগুলো বলার চেষ্টা করে। আর আমাদের বক্তব্য হলো যে দলের প্রধান নেত্রী তিনি জেলখানাতে ছিলেন, দলের প্রধান নেতা তিনি দেশের বাইরে ছিলেন বহুকাল, আর বিএনপি এখানে কার্যত সরকারের বিরুদ্ধে তেমন কোনো আন্দোলন করেনি। বিএনপির বেশিরভাগ নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ ছিল, সন্ত্রাসের অভিযোগ ছিল, সেইগুলো নিয়ে সরকারের সাথে তাদের টানা পড়েন এবং সঙ্গত কারণে যেহেতু বিএনপি বড় দল, তাদেরকে দমন করার জন্য সরকার তাপ দিবে, চাপ দিবে, দৌড়ের উপর রাখবে, এটি তো স্বাভাবিক। তো এইভাবে চলছে। এই কথাগুলো খুব ভদ্র ভাষায় চায়ের টেবিলে যারা উভয় দলের শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ইন এ সফট ওয়ে, নরম সুরে এই কথাগুলো বলার চেষ্টা করছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে বেসিক এবং ফান্ডামেন্টাল এই দূরত্বগুলো বা এই সমস্যাগুলো রয়েছে। কিন্তু যারা আমজনতা, তাদের যে মতাদর্শ, তাদের যে চিন্তা চেতনা, এটি ভিন্ন। বিএনপির যারা আমজনতা তাদের বক্তব্য হলো সারা বাংলাদেশে এখন তারেক রহমান সাহেবের জ্বরে ভুগছে। এখন আজকের যে ভিডিওটি, এটা যেহেতু আমরা তারেক রহমান সাহেবকে নিয়ে করছি, কাজে এখানে আর জামাতের প্রসঙ্গ আমরা আনলাম না। তো তারেক রহমান সাহেবের জ্বরে ভুগছে, তারেক রহমান সাহেব যেখানে যাচ্ছেন সেখানে বানের পানির মতো লোকজন ছুটে আসছে। প্রচন্ড শীত উপেক্ষা করে রাত 12টা, কোথাও রাত 2টো, কোথাও 3টে, হাজার হাজার মানুষ, তারা বলেন অবশ্য লক্ষ মানুষের সমাবেশ হচ্ছে পথে ঘাটে প্রান্তরে যেখানে যাচ্ছেন। আর বাস্তবে অর্থাৎ নির্বাচনের মাঠে দাঁড়িয়ে থেকে যত মানুষ তারেক রহমান সাহেবের বক্তব্য শুনছেন, তার চাইতে 100 গুণ মানুষ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, পত্রিকাগুলোর যে অনলাইন ভার্সন রয়েছে, টেলিভিশনগুলোর যে স্ক্রিন রয়েছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, যারা মোবাইল সাংবাদিকতা করেন, বিএনপির যে ফ্যান বেস পেজগুলো রয়েছে ইউটিউবে, ফেসবুকে, সেখান থেকে এই ধরনের অনুষ্ঠান যেখানে প্রচার করা হচ্ছে, সেখানেও মাঠে অর্থাৎ বিএনপির নির্বাচনী জনসভাগুলোতে মাঠে যে লোকজনের উপস্থিতি, তার থেকে ভার্চুয়াল জগতে 100 গুণ বেশি লোক দেখাশোনা করছে। কাজেই বিএনপির বাইরে আসলে কোনো রাজনীতি নেই। ভালো কথা। এখন এই যে তারেক রহমান সাহেব হঠাৎ আসলেন, দেখলেন এবং বিজয় লাভ করলেন, এটাকে আমরা ইতিহাসে সেই বিখ্যাত ভিনি, ভিডি, ভিসি এই 3টি শব্দের সঙ্গে যোগ করতে পারি এবং এই 3টি শব্দ এখন তারেক রহমান সাহেবের জন্য তার যারা অনুসারী তারা রীতিমতো অনিবার্য করে তুলেছেন। মঞ্চে তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করা হচ্ছে, তাকে দেশের ত্রাণকর্তা হিসেবে,
গণতন্ত্রের মানসপুত্র হিসেবে এবং এই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার আলোক বর্তিকা রূপে বিএনপির যারা নেতাকর্মী, বড় বড় নেতা, তারা নির্বাচনী মঞ্চে জনাব তারেক রহমান সাহেবের প্রশংসা করছেন। বিএনপির মধ্যে যে সকল সেলিব্রিটি রয়েছেন, যারা বিভিন্ন কারণে আউট অফ দ্য পার্টি, মানে পার্টির বাইরে গিয়ে তাদের একটা ব্যক্তি ইমেজ তারা গড়ে তুলেছেন এবং লোকজন তাদের কথা শুনেন এবং তাদেরকে ভালো মানুষ মনে করেন, তাদের মধ্যে ডক্টর এহসানুল হক মিলন তার যে জনসভা দেখছিলাম। তো জনাব ডক্টর এহসানুল হক মিলন চাঁদপুরে তার নেতা আসবেন, তারেক রহমান সাহেব আসবেন, তার অপেক্ষায় সন্ধ্যা রাত্রি থেকেই তিনি নেতাকর্মীদেরকে নিয়ে অপেক্ষা করছিলেন, হাজার হাজার নেতাকর্মী। ক্ষণে ক্ষণে তিনি নেতার পক্ষে বক্তব্য দিচ্ছিলেন, নেতার গুণকীর্তন করছিলেন এবং তার মুখে নেতার বক্তব্য প্রচারিত হবে বা নেতা আসবেন, নেতা বক্তব্য দিবেন এবং নেতার জন্য একটা আগ্রহ তৈরি করার জন্য তিনি যেভাবে ম্যাটিকুলাসলি তারেক রহমান সাহেবকে তুলে ধরছিলেন, সেই তুলে ধরার মধ্যে তিনি বারবার বলার চেষ্টা করছিলেন যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আগামীর প্রধানমন্ত্রী, আপনাদের প্রধানমন্ত্রী, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আসছেন। আর মানুষ খুশিতে একদম আটখানা। মানে এটা যে, মানে উনি যদি শুধু ফ্ল্যাটারিং করতেন, দালালি করতেন, তেলবাজি করতেন, জনগণ তো এই কথার সঙ্গে সায় দিত না। অতএব মঞ্চে থেকে যখন তারেক রহমান সাহেবের প্রশংসা করা হচ্ছে আর হাজার হাজার মানুষ, ক্ষেত্র বিশেষে লক্ষ মানুষ যখন দুই হাত তুলে নেতার জন্য বা নেতার পক্ষে স্লোগান তুলছেন, ধরে নিতে হবে যে এখানে একটা বিজয় সূচিত হয়েছে বিএনপির মধ্যে। এবং এটাই হলো ভিনি ভিডি ভিসির মতো। ভিনি ভিডি ভিসির যে ইতিহাস আপনারা জানেন যে মানব জাতির ইতিহাসে যে কজন বিজয়ী রয়েছেন, বিশ্ব বিজয়ী, বিখ্যাত সেনাপতি, সম্রাট, একটি ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছেন, এরকম হাতে গোনা 4-5 জন লোক পৃথিবীতে আছেন। যেমন পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট, দারায়ুস দ্য গ্রেট, নেপোলিয়ন বোনাপার্ট, জুলিয়াস সিজার, আলেকজান্ডার দ্য গ্রেট। তো এক্ষেত্রে অন্য সবার মধ্যে পার্থক্য হলো যে জুলিয়াস সিজারের যদি আপনি সমপর্যায়ের জেনারেল, রাষ্ট্রনায়ক চিন্তা করেন, তাহলে একমাত্র সাইরাস দ্য গ্রেটের সঙ্গে তুলনা করা যায় আর মঙ্গল নেতা চেঙ্গিস খানের সঙ্গে তুলনা করা যায়। তারা বিজয়ী হয়েছিলেন, তাদের রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং তারা একটা রাজতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক সুশাসন, রাষ্ট্র ব্যবস্থা এবং একটি বংশগতি তৈরি করেছেন। আজ সারা দুনিয়াতে যে হলি রোমান এম্পায়ারের নাম বলা হয়, 800 বছর ধরে দুনিয়া শাসন করেছে, 800 ইয়ার্স সারা দুনিয়া, ইউরোপ, এশিয়া সরাসরি, আর বাকি দুনিয়া তাদের প্রভাব ছিল যে রোমান সম্রাট যা বলবে ওটাই। এটিকে বলা হয় হলি রোমান এম্পায়ার এবং এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জুলিয়াস সিজার। তো তিনি যখন রোমের কনসাল জেনারেল ছিলেন, ঠিক সেই সময়টাতে রোমান সিনেট তখন গণতন্ত্রে চলে। তো রোমান সিনেট 2 জন কনসাল জেনারেল তারা নিয়োগ করত, একজন হলো সামরিক, আরেকজন হলো বেসামরিক। তো সেই সামরিক জেনারেল, কনসাল জেনারেল, তিনি ছিলেন জুলিয়াস সিজার এবং তাকে যে কোনো যুদ্ধ পরিচালনা করার জন্য সেখানকার যে পার্লামেন্ট, যেটিকে বলা হতো রোমান সিনেট, তার অনুমতি দিতেন, আমাদের আজকের পার্লামেন্টের মতো। তো এরকম একটা অনুমতি নিয়ে তিনি বিশাল একটা যুদ্ধ করতে এলেন আজকের যে তুরস্ক এই এলাকাতে, তো ইটালি থেকে তুরস্ক। এবং ওই সময়টাতে তুরস্কের যে আনাতোলিয়া বিশাল একটা শক্তিশালী রাষ্ট্র ছিল এবং তাকে মনে করা হতো অজেয় রাষ্ট্র। তো জুলিয়াস সিজার তিনি এখানে এলেন এবং খুব সহজে, একেবারে অনায়াসে তিনি জয়লাভ করলেন, যেটা তিনি নিজেও কল্পনা করতে পারেননি। তখন তিনি সেই বিজয় লাভের পর তিনি যে চিঠি লিখলেন রোমান সিনেটকে, ভিনি ভিডি ভিসি, আসলাম, দেখলাম, জয় করলাম, রোমান ভাষায়। তো তারেক রহমান সাহেবের অবস্থা হতো তিনি কথায় বার্তা নেই, সবাইকে আশ্চর্য করে দিয়ে হঠাৎ ঘোষণা করলেন ওসমান হাদির মৃত্যুর একদিন আগে পরে বা ওই যেদিন সে নিহত হলেন ওসমান হাদি, সেই দিনই আমি আসছি, 25 তারিখে আমি আসছি। ভালো কথা, কেন 25 তারিখে আসবেন কেউ প্রশ্ন করার সুযোগ পেল না। সারা বাংলাদেশে একটা উনি আসছেন, একটা গণজাগরণ তৈরি হয়ে গেল, প্রতিপক্ষের জন্য উৎকণ্ঠা তৈরি হয়ে গেল, কি হবে
কেন আসছেন, কোন চ্যানেলে আসছেন, কারা তাকে আনলো, কারা তাকে গ্রিন সিগন্যাল দিল, এতদিন কেন এলেন না, মানে যতদিন তিনি না এলেন ততদিন পর্যন্ত এই প্রশ্নগুলো তার বিপক্ষে যারা লোকজন তাদের মধ্যে ওই ভিসির মতো যাকে বলা হয় একটা আবহাওয়া তৈরি করলো। আর বিএনপির যারা নেতাকর্মী তাদের মধ্যে রীতিমতো পাগলামো শুরু হয়ে গেল, নেতা আসছেন আর কোনো কথা নেই, নেতা আসছেন। দ্বিতীয় পর্বে তিনি যখন এলেন, বিস্ময়কর অবিস্মরণীয় তার সংবর্ধনা, লোকে লোকারণ্য। তিনি 17 বছর লন্ডনে থেকেছেন, ওখানে থেকে তার কাছ থেকে লোকজন আশা করেছিল তিনি ভদ্র হবেন, নম্র হবেন, বিনয়ী হবেন, প্রতিহিংসা থাকবে না, মানে রাজু জেন্টেলম্যান বান গিয়া, এরকম একটা ভাবসাব। যাই হোক, তিনি ঠিক সেইভাবেই জন আকাঙ্ক্ষার সঙ্গে কমপ্লাই করে তিনি ভাষণ দিলেন, বসলেন, মঞ্চে যে কথাবার্তাগুলো বললেন, যেভাবে হাত নাড়ালেন, লোকজন বলল যে না, ঠিকই আছে। এবং ওটাও তার একটা দ্বিতীয় বিজয়। প্রথমে তার সিদ্ধান্ত, এরপরে তিনি সেই জনসভার পর তিনি যখন তার বাড়িতে গেলেন, তিনি তার অফিসে বসলেন, রাষ্ট্রদূত, দেশের সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মানে আগের দিনে কি হতো, যখন কোনো একটি রাজ্য বা রাষ্ট্র বা সাম্রাজ্য কেউ দখল করতেন, জয়লাভ করতেন বা যুদ্ধে বিজয়ী হতেন, তো সিংহাসনে তিনি যখন বসতেন তখন ওই শহরের, ওই দেশের আমির ওমরা, মানে যারা অভিজাত বর্গ, জ্ঞানী গুণী, তারা সবাই দরবারে যেতেন, মাথা নুয়ে কুর্নিশ করতেন, তারপরে আনুগত্য প্রকাশ করতেন এবং বলতেন যে মান্যবর, আপনার সব সিদ্ধান্ত আমরা মেনে নেব এবং আমাদের যত সাহায্য সহযোগিতা লাগে আমরা করব। তো এটা না হওয়া পর্যন্ত, এই অভিষেক না হওয়া পর্যন্ত, যেটিকে খোলাফে রাশিদিনের যুগে বলা হতো বায়াত, আর পরবর্তীতে মধ্যযুগে এটিকে বলা হতো আনুগত্য প্রকাশ করা, দলে দলে লোক, এবং এই আনুগত্য প্রকাশ করার জন্য অনেকে তার প্রিয় কন্যাকে নিয়ে আসতেন।